আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সম্পূর্ণ বইয়ের বেসিক থেকে 2 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে বোঝানো হবে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করার কৌশল। সম্পদের মধ্যে ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্বের মধ্যে কোন কোন দাখিলা পড়ে, আশা করছি এগুলো তোমরা জেনে গেছো 1 নম্বর ক্লাস থেকে। এখন জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক সব সময় তুমি নিজেকে ধরে নিও যে লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য বলা হবে ওই লেনদেন চিন্তা করে তুমি দেখবে লেনদেনের মাধ্যমে যদি তোমার ব্যবসায় নগদ অথবা সম্পদ আসে কিংবা বৃদ্ধি পায় তাহলে নগদ অথবা সম্পদ করতে হবে ডেবিট। লেনদেনের মাধ্যমে চিন্তা করে যদি তুমি বুঝতে পারো ব্যবসা থেকে নগদ অথবা সম্পদ চলে গেছে কিংবা হ্রাস পেয়েছে, তখন নগদ অথবা সম্পদ করতে হবে তোমাকে ক্রেডিট। একেবারে সহজ কথা, যে কোনো লেনদেনের মাধ্যমে আমরা যদি চিন্তা করে বুঝতে পারি নগদ অথবা সম্পদ ব্যবসায়ের মধ্যে চলে এসেছে কিংবা বৃদ্ধি পেয়েছে, যদি নগদ থাকে আমরা নগদান ডেবিট করব। অন্য কোনো সম্পদ যদি থাকে যেমন ফার্নিচার, ইকুইপমেন্ট, এগুলো যদি থাকে তখন ওইটাই আমরা ডেবিট করব। যদি মনে হয় চলে গেছে, ব্যবসা থেকে চলে গেছে কিংবা হ্রাস পেয়েছে, তখন আমরা যদি নগদ চলে যায় নগদান ক্রেডিট করব। অন্য কোনো সম্পদ যদি থাকে, ফার্নিচার, আসবাবপত্র, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, সাপ্লাইজ, যে কোনো সম্পদ যদি থাকে, যদি চলে যায় আমরা করব ক্রেডিট। যদি ব্যবসায় চলে আসে কিংবা বৃদ্ধি পায় তাহলে আমরা করব ডেবিট। সকল আয় হবে ক্রেডিট, সকল ব্যয় হবে ডেবিট, সকল দায় হবে ক্রেডিট। যদি আয় বৃদ্ধি পায় কিংবা আয় হয়, আয়কে ক্রেডিট করতে হবে। যদি ব্যয় হয়, ব্যয়ের নাম ডেবিট করতে হবে। যদি দায় বৃদ্ধি পায় তখন দায়ের নাম ক্রেডিট করতে হবে। আয়ের উদাহরণ যেমন ধরো বিক্রয়, যদি বিক্রয় করা হয় বিক্রয় হবে ক্রেডিট। ব্যয়ের উদাহরণ ধরো ক্রয়, যদি ক্রয় করি তাহলে তো নগদ চলে যাবে, ক্রয় করব আমি এখানে ডেবিট। দায়ের উদাহরণ হচ্ছে ধরো বাকিতে পণ্য ক্রয় করেছি, ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদার দায়ের মধ্যে পড়ে, দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে পাওনাদার করব আমি ক্রেডিট। অতএব সকল আয় হবে ক্রেডিট, সকল ব্যয় হবে ডেবিট, দায় যদি বৃদ্ধি পায় দায় করব আমরা ক্রেডিট। নগদ কিংবা যে কোনো সম্পদ যদি আসে কিংবা বৃদ্ধি পায় করব ডেবিট, চলে গেলে ক্রেডিট। আয় হবে ক্রেডিট, ব্যয় হবে ডেবিট, দায় যদি বৃদ্ধি পায় আমরা করব ক্রেডিট। এগুলো মনে রাখলেই তোমরা যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করতে পারবে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি একেবারে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যত সাবজেক্টের ক্লাস আমি নিব, ম্যাথের সমাধানগুলো তোমাদেরকে হাতে কলমে লিখে বুঝাবো। এখানে বেশ কিছু লেনদেন আছে, এগুলো আমি লিখে বোঝাচ্ছি। পরবর্তী অধ্যায় থেকে যত ক্লাস আমি নিব, আমি প্রত্যেকটা ম্যাথের সমাধান তোমাদেরকে হাতে কলমে লিখে বোঝাতে চাই। যদিও একটু সময় লাগে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধরে ক্লাসটা দেখো সহজে বুঝতে পারবে, অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। এই জন্য একটু সময় লাগলেও ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে। এখানে আছে ক্যাশ সেলস 20,000 টাকা। ক্যাশ মানে নগদ, সেলস মানে বিক্রয়, নগদে বিক্রয় 20,000। ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক তুমি নিজেকে ধরে নাও। যেহেতু নগদে বিক্রয় তাহলে ব্যবসায় নগদ এসেছে। আগে চিন্তা করতে হবে নগদ কিংবা যে কোনো সম্পদ এসেছে নাকি চলে গেছে, এটা আগে চিন্তা করতে হবে। নগদ এসেছে তাহলে ক্যাশ ডেবিট। নগদ এসেছে কিসের মাধ্যমে? আয়ের মাধ্যমে। আয় হয় ক্রেডিট, আমরা জানি সেলস হবে ক্রেডিট। ঠিক আছে এটা? সুতরাং এটার জাবেদা দাখিলা আমি লিখে নিচ্ছি। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু বোঝার আছে। তোমরা ধারাবাহিক ক্লাসগুলো শেষ করো। আর যারা এখনও পেইড কোর্সে ভর্তি হও নাই, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। পারচেজ গুডস 6,000 টাকা। পারচেজ মানে ক্রয়, গুডস মানে পণ্য। পণ্য ক্রয় 6,000।
তুমি তো নিজেকে ব্যবসার মালিক ধরেই নিছো। যদি তুমি নিজে পণ্য ক্রয় করো তাহলে তো নগদ চলে যাবে, ক্যাশ ক্রেডিট। নগদ চলে যাবে ব্যয়ের মাধ্যমে, ব্যয় ডেবিট। পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো এখানে আমি লিখে নিলাম পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেইড স্যালারি 10,000 টাকা। পেইড মানে পরিশোধ, স্যালারি মানে বেতন। বেতন পরিশোধ 10,000 টাকা, তাহলে নগদ চলে গেছে। অতএব ক্যাশ হবে ক্রেডিট, নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, ব্যয়ের নাম স্যালারি, সুতরাং স্যালারি এক্সপেন্স ডেবিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ করলাম আমি এখানে ক্রেডিট। পারচেজ ফার্নিচার 7,500 টাকা। পারচেজ ক্রয় ফার্নিচার, আসবাবপত্র ক্রয় 7,500 টাকা। চিন্তা করে দেখো, যদি ক্রয় করো তাহলে ফার্নিচার কিন্তু তোমার এখানে চলে আসছে, ব্যবসায়ের মধ্যে চলে আসছে। তাহলে ফার্নিচারের নাম করতে হবে ডেবিট। ব্যবসায়ের মধ্যে যে কোনো সম্পদ বা নগদ যদি আসে এটা ডেবিট করতে হয়, ফার্নিচার ডেবিট। তো ফার্নিচার ক্রয় করে আবার নগদ কিন্তু চলে গেছে। সব সময় নগদ নিয়ে একটু চিন্তা করতে হবে। নগদ কিন্তু চলে গেছে ফার্নিচার ক্রয় করে, তাহলে সম্পদ চলে গেছে, ক্যাশ করতে হবে ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ করা হয়েছে ক্রেডিট। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। সোল্ড মানে বিক্রয়, মার্চেন্ডাইজ মানে পণ্য, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। বাকিতে পণ্য বিক্রয় 2,500 টাকা। যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, আমরা জানি আয় হয় ক্রেডিট। বিক্রয় যেহেতু সেলস, সেটা অবশ্যই ক্রেডিট। তাহলে ডেবিট কি? যদি নগদে বিক্রয় করতাম তাহলে নগদ টাকা পেয়ে যেতাম। বাকিতে বিক্রয় করে এখানে নগদ পাই নাই, কিন্তু যার কাছে বাকিতে বিক্রয় করেছি সে হলো দেনাদার। দেনাদার আমাদেরকে ভবিষ্যতে টাকা দিবে, তার নাম দেনাদার। তো নগদের জায়গায় এখানে দেনাদার দখল করে নিয়েছে। অতএব অ্যাকাউন্ট রিসিভেবল এখানে হবে ডেবিট, আর আয় তো ক্রেডিট হবেই। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। পারচেজ গুডস ফ্রম বিলাল 6,000 টাকা। পারচেজ মানে ক্রয়, গুডস মানে পণ্য, ফ্রম মানে থেকে। বিলালের কাছ থেকে পণ্য ক্রয় 6,000 টাকা। ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন ঘটে, কারো নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না। তাদেরই নাম লিখে রাখা হয় যাদের সাথে বাকিতে লেনদেন হয়। এখানে যেহেতু নাম আছে তার মানে বাকিতে, নাম থাকলেই বাকিতে মনে রাখতে হবে। তাহলে বাকিতে ক্রয় 6,000 টাকা। যদি নগদে ক্রয় করতাম নগদ চলে যেত। বাকিতে ক্রয় করেছি, নগদ যায় নাই। নগদ কিন্তু একদিন যাবে। আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, যে নগদ পাবে। অতএব নগদ চলে যাবে। এটা কিন্তু ব্যয়ের মাধ্যমে। ব্যয় আছে পারচেজ, আমরা পারচেজ করব ডেবিট, এখানে ব্যয় করব ডেবিট। পারচেজ ডেবিট, আর নগদ এখন যায় নাই, পরে যাবে। এখন পাওনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। বিষয়টা তোমরা এইভাবে চিন্তা করবে। অ্যাকাউন্টস পেবল এখানে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, এখন জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য এই কথাটা মনে রাখবে। ব্যবসায়ের মালিক তুমি, নিজেকে ধরে নিও। এই হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নগদ নিয়ে চিন্তা করো। ব্যবসায় যদি নগদ আসে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে কিংবা যাহার মাধ্যমে কিংবা যা হয়ে যে কোনোটার মাধ্যমে নগদ এসেছে না চলে গেছে, ওইটা করো নগদের বিপরীত। এই কথাটা চিন্তা করে
আমরা অনেক লেনদেনের জাবেদা দেখিলে সহজে নির্ণয় করতে পারি। আগে নগদ নিয়ে চিন্তা করো, কিংবা অন্য সম্পদ যদি থাকে সম্পদ নিয়ে চিন্তা করো। আচ্ছা দেখো, আরও অনেক কিছু বোঝার আছে এখানে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। রহমান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 2,50,000। স্টার্টেড মানে শুরু করা, বিজনেস ব্যবসা। রহমান নগদ 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। তাহলে দেখো, ব্যবসার মধ্যে নগদ এসেছে, ক্যাশ ডেবিট। আর ব্যবসা শুরু করা হলে এটাকে বলা হয় ক্যাপিটাল, মূলধন। তো ক্যাপিটাল হবে ক্রেডিট। নগদ এসেছে, এই জন্য এখানে ক্যাশ ক্রেডিট করা হয়েছে, সরি ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। পেইড ইনটু দি ব্যাংক 30,000 টাকা। পেইড মানে পরিশোধ, ব্যাংকে পরিশোধ করলে ব্যবসা থেকে নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট, ব্যাংক পেয়েছে ব্যাংক ডেবিট। ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট নগদ চলে যাওয়ার কারণে। সোল্ড গুডস টু রহিম 5,000। সোল্ড গুডস পণ্য বিক্রয়, গুডস মানে পণ্য, টু রহিম নাম আছে, তার মানে রহিমের কাছে পণ্য বিক্রয়, এটা বাকিতে। বিক্রয় বা সেলস আয় হওয়ার কারণে এটা তো আমরা ক্রেডিট করবই, সেলস ক্রেডিট। বাকিতে বিক্রয়, দেনাদারের সৃষ্টি হয়েছে রহিম, এখানে ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল আমরা করব ডেবিট। অতএব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। রিটার্ন গুডস টু কামাল। রিটার্ন গুডস পণ্য ফেরত, টু কামাল মানে কামালকে। এখানে টু না হয়ে যদি ফ্রম হতো, ফ্রম মানে থেকে, অর্থাৎ কামালের কাছ থেকে পণ্য ফেরত যদি বোঝাতো, তখন এরকম অর্থ দাঁড়াতো যে কামালের কাছে বিক্রয় করেছি, এখন কামালের কাছ থেকে ফেরত পেয়েছি মানে বিক্রয় ফেরত। আর যেটা আছে টু মানে কামালকে পণ্য ফেরত, এটার মানে হলো যে কামালের কাছ থেকে আগে আমি ক্রয় করেছি, তারপর কামালকে পণ্য ফেরত দিয়েছে, নাহলে তো সঠিক অর্থ দাঁড়ায় না। কামালকে পণ্য ফেরত দিতে হলে আগে কামালের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে, তারপর ফেরত দিয়েছি মানে এটা ক্রয় ফেরত। এইটা কিন্তু আয়ের মধ্যে পড়ে। কিভাবে পড়ে এটা 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি, এটা এখন আর আলোচনা করব না। ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে, যেহেতু আয়ের মধ্যে পড়ে তাহলে এটা ক্রেডিট। সেলস পারচেজ রিটার্ন আমরা করব ক্রেডিট, আয়ের মধ্যে পড়ে। এখন কামালের কাছ থেকে যদি আমি নগদে পণ্য ক্রয় করি তাহলে আমার নগদ যাবে, আর যদি বাকিতে ক্রয় করি তাহলে পাওনাদারের সৃষ্টি হবে, সে টাকা পাবে, সে হলো পাওনাদার। তারপর বাকিতে পণ্য ক্রয় করে যদি কামালকে আবার পণ্যটা ফেরত দিয়ে দিই তাহলে পাওনাদারই পাবে, তার মানে ক্রয় ফেরত কিংবা ক্রয়ের সাথে পাওনাদারেরই সম্পর্ক, ঠিক আছে। অতএব পাওনাদারের সম্পর্ক অ্যাকাউন্টস পেবল করো ডেবিট। অ্যাকাউন্টস পেবল ডেবিট। পারচেজ রিটার্ন আয় হওয়ার কারণে এটা করা হলো ক্রেডিট। এটা আয় কীভাবে আমি 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা তাহলে এতটুকু শেষ। রেন্ট পেইড 3,500 টাকা। রেন্ট মানে ভাড়া, পেইড মানে পরিশোধ। ভাড়া পরিশোধ 3,500 টাকা। তো ভাড়া পরিশোধ করলে নগদ যাবে, ক্যাশ ক্রেডিট ভাড়া গিয়েছে, এখানে রেন্ট এক্সপেন্সের মাধ্যমে ব্যয় করো ডেবিট। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। উইথড্র টাকা 2,000 ক্যাশ, উইথড্র মানে উত্তোলন, 2,000 টাকা নগদ উত্তোলন। টু পে পার্সোনাল লিভিং এক্সপেন্স, ব্যক্তিগত ব্যবহারের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করলে ব্যবসা থেকে কিন্তু নগদ চলে যাবে, তাহলে ক্যাশ হবে ক্রেডিট। তো নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে। উত্তোলনের ইংরেজি হিসাবের মধ্যে লেখা হয় ড্রয়িংস ডেবিট।
ড্রয়িংস ডেবিট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট। পেইড বিলাল, পেইড মানে পরিশোধ, বিলাল, বিলালকে পরিশোধ ইন ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে, হিজ অ্যাকাউন্ট 5,800। তো বিলালকে তার হিসাবের পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা পরিশোধ। উপরে দেখো বিলালের কাছ থেকে 6,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল। 6,000 টাকার পণ্য ক্রয় করে ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছিল 6,000 টাকা। এখন 6,000-এর পূর্ণ নিষ্পত্তিতে বিলালকে 5,800 টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে যারা তোমরা কমার্সে পড়েছো তোমরা জানো রহিমের কাছ থেকে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রাপ্তি। তাহলে ফুল সেটেলমেন্ট অথবা পূর্ণ নিষ্পত্তি এটার সাথে তোমরা পরিচিত। আর যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস তো তাদের জন্যই আমি বলেছি, আমি ধরে নিলাম যে আসলে তোমরা কেউ কিছুই জানো না, ওইভাবে আমি আলোচনাটা করতে চাই। তো এই যে 6,000 টাকা কিন্তু বিলালের কাছ থেকে ক্রয় করা হয়েছে, তো বিলাল পাবে 6,000-এর পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা বিলালকে পেইড করা হয়েছে। 200 টাকা দেওয়া হয় নাই। এই 200 টাকা ডিসকাউন্ট কেন? ফুল সেটেলমেন্ট থাকলেই বুঝতে হবে এটা ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে এটা জাবেদা দাখিলা কীভাবে করব? এটা যদি এখন আমি লিখে বুঝাই তাহলে আমার মনে হয় ভালো। যেমন নগদ যেহেতু পেইড করা হয়েছে 5,800, তাহলে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা গেছে? 5,800। এখানে ক্যাশ আছে, আবার ডিসকাউন্ট আছে 200 টাকা। মনে রেখো, কোনো লেনদেনের মাধ্যমে নগদান যদি ডেবিট হয় ডিসকাউন্টও ডেবিট, নগদান যদি ক্রেডিট হয় ডিসকাউন্টও ক্রেডিট। নগদ যা ডিসকাউন্ট তা। যেহেতু ডিসকাউন্ট আছে, যেমন আমি এখানে লিখে নিলাম ডিসকাউন্ট আমি করলাম ক্রেডিট, টাকার পরিমাণ 200। কোনো লেনদেনের মধ্যে এখানে যেহেতু পেইড করা হয়েছে নগদ চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট 5,800। এখানে 6,000 টাকা পাওয়ার কথা, তো যে 200 টাকা ডিসকাউন্ট আমরা ক্রেডিট করলাম, ক্যাশ ক্রেডিট হওয়ার কারণে ডিসকাউন্টও ক্রেডিট। তো ক্রেডিট আমরা পেয়ে গেলাম। তাহলে ডেবিটকে, ডেবিট হলো যেহেতু পরিশোধ করে দেওয়া হয়েছে বিলালকে, পাওনাদার পেয়েছে, অ্যাকাউন্ট পেবল ডেবিট। এখানে গুরুত্বপূর্ণ আরও একটা কথা আছে, অ্যাকাউন্টস পেবল ডেবিট, টাকার পরিমাণ এখানে লিখতে হবে ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা সবসময় যোগ করে। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে কথাটা এটা বলি, যে কোনো লেনদেনের মধ্যে যদি ক্যাশ এবং ডিসকাউন্ট থাকে তখন ক্যাশ এবং ডিসকাউন্টের টাকা যোগ করেই তোমাকে, এখানে পাওনাদার আছে, পাওনাদারের ঘরে টোটাল 6,000 লিখতে হবে। আবার কিছু লেনদেনের মধ্যে যদি দেনাদার আসে, যদি দেনাদার পরিশোধ করে ডিসকাউন্ট দেওয়া হয়, তখন ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা যোগ করে তারপর দেনাদারের ঘরে লিখতে হবে। পাওনাদার থাকলে পাওনাদারের ঘরে আমরা যোগ করে বসাবো, দেনাদার থাকলে দেনাদারের ঘরে ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা যোগ করে বসাবো। এখানে আরও একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে ডিসকাউন্ট ক্রেডিট হলো কেন? আচ্ছা, বিলালকে আমার দেওয়ার কথা 6,000, পেইড করেছি 5,800, 200 টাকা দেই নাই, তো এটা কি আমার জন্য আয় না? এই 200 টাকা আমার জন্য বেঁচে গেছে, আয় মানেই তো ক্রেডিট, যার কারণে ডিসকাউন্ট ক্রেডিট। মিলে গেছে না? তো এইভাবে, তো যে তথ্যগুলো দিয়েছি এগুলো তোমাদের মনে রাখতে হবে। গুডস রিটার্ন ফ্রম মানিক, পণ্য ফেরত ফ্রম মানিক, মানিকের কাছ থেকে পণ্য ফেরত। এটার মানে কি? মানিক পণ্য কোথায় পেল? যে মানিকের কাছ থেকে পণ্য ফেরত পেয়ে গেলাম, নিশ্চয়ই মানিকের কাছে আমি বিক্রি করেছি, তারপর মানিক ফেরত দিয়েছে। তো মানিকের কাছে বিক্রি করেছি, যদি বাকিতে বিক্রয় করি তাহলে মানিক হলো আমার দেনাদার। তো বিক্রয় কিংবা বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক। তো বিক্রয় করেছি, ফেরত পেয়েছি, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আমরা জানি ব্যয়ের মধ্যে পড়ে, তো ব্যয় মানেই ডেবিট, এখানে আর কোনো কথা নেই, ব্যয় মানে ডেবিট। তাহলে সেলস রিটার্ন আমি এখানে করলাম ডেবিট। সেলস রিটার্ন ডেবিট, বিক্রয় ফেরত ব্যয় হওয়ার কারণে ডেবিট করা হয়েছে। দেনাদার দিয়েছে, ফেরত দিয়েছে মানিক, সে হলো দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট।
অ্যাকাউন্টস রিসিভেবল এখানে করা হলো ক্রেডিট। আচ্ছা, এই যে দুইটা ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারলে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করার কৌশল এবং কোন দাখিলা কোন হিসাবে পড়ে। এখন তোমরা যে কোনো অধ্যায়ের ম্যাথ সমাধান করো না কেন, আমার ক্লাসগুলো দেখে দেখবে যে তোমরা সব বুঝতে পেরেছ, সব তোমাদের জানা হয়ে গেছে। তাহলে এই দুইটা ক্লাস তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রয়োজনে তোমরা আরও 2বার করে ক্লাস দেখো, এগুলো আয়ত্ত করো। যারা আমার পেইড কোর্সে ভর্তি আসো, তোমরা পরবর্তী অধ্যায়ের ক্লাসগুলো দেখা শুরু করো। পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ইনশাল্লাহ। তো যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমাদের মতো পেইড কোর্সে ভর্তি হয়ে ক্লাস করতে পারে, তাদেরকে পরামর্শ দাও।